ভাবিকালের থিয়েটার। তো একটা সময় দেখা যাচ্ছে যারা গ্রুপ থিয়েটার আন্দোলনের নেতৃত্বে এলেন তারা তাদের নিজেদের দলগুলোকে কেউ 4 টুকরো, কেউ 5 টুকরো, কেউ 9 টুকরো, কেউ 11 টুকরো হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, এক বহুমিল একবার ভেঙেছে। অন্য দলগুলোর উদাহরণ দিচ্ছি না। বোঝা গেল যে না, তাকে তখন যাকে ভাবি থিয়েটার বলে, ভাবিকালের থিয়েটার বলে মনে হচ্ছিল 50 দশকের শুরুতেই একেবারে, সেটা ভাবিকালের থিয়েটার নয়। তাহলে তার মধ্যে দিয়ে আস্তে 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 যে প্রক্রিয়াটা চালু হয়ে গেল আমরা দেখলাম একবারে বর্তমানকালে পৃথিবীর অন্যান্য দেশের মতো এই কাণ্ডগুলো চলছে। ব্রডওয়ে থিয়েটার ঢুকে যাওয়ার পর চিকাগো থিয়েটার, যাকে মনে হচ্ছিল এটাই আমেরিকার ভাবিকালের থিয়েটার, দেখা গেল সেও পুঁজি নিয়ন্ত্রিত প্রসেনিয়াল থিয়েটারের অন্যতম যন্ত্রে পরিণত হয়েছে। তার মধ্যে ভাবিকালের কোনো বীজ সুপ্ত ছিল না যার থেকে একটা মহিমূর্ত তৈরি হতে পারে। ঠিক সেই সময় ইংল্যান্ডে কি ঘটছে, 1854 সাল সাংঘাতিক কলেরা এপিডেমিক, ভয়ঙ্কর এপিডেমিক, বড় বড় সমস্ত থিয়েটার হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি ভাষাতেই 10,670 জন মানুষ মারা গেছেন, সরকারি তথ্য। আসলে এর থেকে অনেক বেশি মানুষ মারা গেছেন। নাহলে পরে থিয়েটার হলগুলো বন্ধ করে দেওয়া হবে না। জানেন আপনারা সবাই, আপনাদের নিশ্চয়ই জানা নয় যে ব্রিটিশ থিয়েটার চর্চা অনেক অনেক এগিয়ে অন্য আমাদের থেকে। তো সেখানে থিয়েটার হলগুলো বন্ধ হয়ে যাওয়া মানে শুধু বহু থিয়েটার জীবীর পেটের অন্ন চলে গেল তাই নয়, থিয়েটার প্রেমী মানুষ তারা একটা ভীষণ রকম এস্থেটিক ক্রাইসিসের মধ্যে পড়লেন। তখন সেই সময় আমরা লক্ষ্য করলাম যে থিয়েটার তৈরি হচ্ছে। ক্লিভল্যান্ড প্লে হাউস, ক্লিভল্যান্ড প্লে হাউস তারা একটা থিয়েটার হল তৈরি করেছেন নিজের বাড়িতে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে রেসিডেন্সে থিয়েটার হল তৈরি হচ্ছে। শুরু হয়ে গেল যা তুমি চালাতে চাইছো এপিডেমিকের নামে, যেভাবে থিয়েটার হল অন্য কোনো দৃশ্য এপিডেমিকের নামে, আমরা সেটা মানছি না। আমি আমার বাড়িতে নাটক করবো, তুমি পারলে আটকাও, প্রতিরোধ করো। এইটা বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল, বিদ্যুতের মতো। এবং যারা এটা করছে, কিন্তু এগুলোর মধ্যে কি ভাবিকালের থিয়েটারের কোনো বীজ রয়েছে? ভাবিকাল সেটা বলতে পারবে। কিন্তু আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি, থিয়েটার যখন সমাজ পরিবর্তনের কথা বলে, থিয়েটার যখন সমাজের দ্বান্দ্বিক প্রক্রিয়ার মধ্যে থেকে উঠে এসে মানুষকে প্রতিরোধের গান গাইতে বলে, তখন একথা বুঝতে পারি যে একটা শোষণ মুক্ত সমাজ, একটা বঞ্চনাহীন সমাজ, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা পর্যন্ত, গড়ে না তোলা পর্যন্ত থিয়েটারের কোনো ভবিষ্যৎ নেই। এটাই থিয়েটারের ভবিষ্যৎ, যে তাকে সেই সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে। কি করে হবে? থিয়েটার বিপ্লব করবে? এই প্রশ্নটার উত্তরে আমি আবার অগাস্ট বলে একটা কথা ধার করে আপনাদের কাছে শোনাতে চাই। থিয়েটার ইটসেলফ ইজ নট রেভলিউশন বাট দ্য রিহার্সাল অফ রেভলিউশন। তাহলে থিয়েটার বিপ্লবের মহড়া দিতে 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 এগিয়ে চলুক, এই পথে থিয়েটারের একদিন ক্রমমুক্তি হবে। এটা আমি নিজে গভীরভাবে বিশ্বাস করি। সেই বিশ্বাসের কথাটাই আপনাদের সামনে অবকটে উপস্থাপন করার চেষ্টা করলাম। জয়রাজকে ডেকে নেব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। খুবই সমৃদ্ধ হলাম আমি, খুব মন দিয়ে শুনছিলাম শ্যামলদার কথা। আর মোটামুটি ভাবে আমি যা বলবো তা শ্যামলদা বলে গেছে, সুতরাং আমি খুব বেশি বলবো না, কারণ বললে সেটা রিপিট করাই হবে, তার বাইরে খুব কিছু হবে না। শ্যামলদা যেখান থেকে শুরু করেছিলেন সেখানে আমি এগ্রি করছি, এবং এছাড়া আর কিছু হয় না, সেই কারণে এগ্রি করতেই হবে। থিয়েটারকে, যে কোনো আর্ট ফর্মকে, যে কোনো দর্শনকে, শ্যামলদা পেডাগজির কথা বলেছেন, যে কোনো পেডাগজিকে আজকের বিশ্বে যদি বুঝতে হয় তাহলে একটা প্রক্রিয়া হচ্ছে ডিফারেন্সিয়েট করা, অর্থাৎ অন্যটার থেকে তুলনায় আসা এবং তার নিজের বৈশিষ্ট্যকে তুলনায় সাপেক্ষে কোথায় দাঁড়িয়ে আছে, পার্সপেক্টিভে কোথায় দাঁড়িয়ে আছে, এইটা বুঝে নেওয়া। প্রথিতযশা নাট্যকার, নাটকের অভিনেতা, নির্দেশক তারা একজন মানুষের থিয়েটার বারংবার করেছে, এখনো করা হয় এবং খুবই গ্লোরিফাই করা হয়। তার নাম পিরেন্দেলো থিয়েটার, আমরা জানি। এবং বামপন্থী পরিসরেও, মানে আমাদের দেশের বামপন্থী পরিসরেও যথেষ্ট সেলিব্রেট করা হয় পিরেন্দেলো থিয়েটারকে।
আমি কেন তুলে আনলাম এই কথাটা, তার কারণ হচ্ছে যে মুসোলিনি যখন ইতালিতে ফ্যাসিবাদ একদম প্রয়োগের স্তরে নিয়ে আসছেন, তার তো একটা তাত্ত্বিক স্তর ছিল, তাত্ত্বিক ভিত্তি ছিল। ফ্যাসিবাদ কিভাবে কাজ করবে সেটা লিখিত রূপ রাখা পাওয়া যায়। সে ভয়ানক ভয়ানক এই ফ্যাসিস্ট ডক্ট্রিন, যে কিভাবে মারতে হবে, কিভাবে ব্রাউন শার্টস, ইতালিতে ব্রাউন শার্টস এবং আমাদের ব্ল্যাক শার্টস, তারা কিভাবে এসএস বাহিনী জার্মানিতে কিভাবে কাজ করবে, কিভাবে কাউকে চিহ্নিত করবে, কিভাবে হত্যা সংঘটিত হবে, কেন হত্যা করা উচিত, কেন বর্ন ইউরোপিয়ান এরিয়ান রেস তাদের কেন প্রাধান্য থাকা উচিত, এই সম্পর্কিত একটা ডক্ট্রিন। সেই ডক্ট্রিনে প্রথম সইটি ছিল বীরেন্দ্র। আমি এই কথাটার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে চাইছি এই জন্য, যেহেতু আমি বারবার বলছি যে শ্যামলদা যেহেতু বলে গেছে বাকি কথাগুলো, আমি সেই কারণে এখান থেকে বলার চেষ্টা করছি আজকের সময় দাঁড়িয়ে বলাটা জরুরি বলেও মনে করছি যে আমরা ফ্যাসিবাদের যে বিপদ, ফ্যাসিবাদের যে ভিত্তি এবং থিয়েটার, আর্ট, গান, কবিতা তাকে যে প্রক্রিয়ায় মোকাবিলা করতে পারে, তার যে আন্দাজ, সে আন্দাজে আমাদের কতগুলো ঘাটতি আছে এবং আমরা অনেকগুলো গন্ডগোল পাকিয়ে বসে আছি, আমাদের কিছু আত্মশ্লাঘা রয়েছে। কারণ রামায়ণ যে টেক্সটটা, সেটা হিন্দুত্ববাদীদের মানে ফান্ডামেন্টালিস্ট যারা, মৌলবাদী যারা, তাদের নিদান ছিল যে দেবভাষা সংস্কৃত, তার বাইরে রামায়ণের কোনো চর্চা হবে না। যদি লেখা হয় তাহলে দেবনাগরীতে লিখতে হবে এবং সংস্কৃততে সেটা বয়ান তৈরি করা হবে। তাই হয়ে এসছে ততদিন। তুলসীদাস প্রথম আবধি ভাষায়, কথ্য আবধি ভাষা, সেই ভাষাতে প্রথম রামায়ণ লিখলেন, রামচরিত মানস। তার ফলে জনতার কাছে রামায়ণের অ্যাক্সেস, সাধারণ মানুষের কাছে, ঠিক বাল্মীকির রাম যেরকম, রামচরিত মানুষের তুলসীদাসের রাম সেরকম নয়। রামচরিত মানুষের রাম ভালনা, সে দুঃখী, সে কাতর, সে দরদ। এতে তুলসীদাসকে প্রবল আক্রমণের সামনে পড়তে হয়। সেই সময় তুলসীদাসের সময় তারা তুলসীদাসের মানে ভয়ানক অত্যাচার করেছে তুলসীদাসের এই আওধি ভাষায় লেখার ফলে। কারণ আওধি ভাষায় লিখছে মানেই সাধারণ মানুষ বুঝে যাবে সেটা। তাহলে তাদের যে মৌরসী বার্তা, অঙ্গ চং চারটে সংস্কৃত তো কোনোদিন কথ্য ভাষা নয় বলে যে কলাটা মূলটা ব্রাহ্মণরা বাগাতে, সেটা বন্ধ হয়ে যাবে। তার ফলে তারা প্রবল আক্রমণ করেছেন এবং এটাই তো আমাদের থিয়েটারের ট্র্যাডিশন, যে এই যে উনি আসছেন, কথকতা হচ্ছে, বলছেন, রামচরিত মানস গাওয়া হচ্ছে, এটাই তো আমাদের থিয়েটার। বন্ধ করে দেওয়া হয়েছিল এসব।